আমি মনসুর। এখন একটা বেসরকারি কোম্পানির গাড়ি চালাই। গাড়ি চালানোর বয়স আমার 19 বছর। জীবনে এই পেশায় আমি আসি এক ওস্তাদের হাত ধরে। ওস্তাদ আমার অনেক ভালো পাইতো। আমার বয়স যখন 20 বছর, তখন কোনো কাম না পাইয়া আমি এই পেশায় আহি। একটা সত্য কথা বলে রাখি, ঘটনা বলবার আগে, যেহেতু ঘটনা শুরু করছি, এই ঘটনায় কিছু আঞ্চলিক টান থাকবে আমার মাধ্যমে। এটি আপনারা যদি কোন মন খারাপ করেন, কিছু করার নেই, আঞ্চলিক টান আছেই। আমরা যেভাবে ঘটনাটা পেয়েছি সেভাবেই বলার চেষ্টা করছি। আমি প্রায় সময় সেই ওস্তাদের লাগে তার ট্রাকের হেল্পারই করতাম। ওস্তাদ এক সময় ট্রাকের কাম ছাইরা দিলে আমি হতাশ হইয়া পড়ি, কারণ যেইখানেই যাইতাম ট্রিপ শেষ হওয়ার পর ওস্তাদ আমার 100 টাকা দিত, আর যাত্রায় ওস্তাদ সব খরচ করত। ওস্তাদ ট্রাকের কাম ছাড়ার পর আমি কয়েকদিন বাসের হেল্পারই করি। একদিন বাড়িতে আইসা ওস্তাদ আমারে ডাক দিল। ডাইকে আমারে কইল সে একটা নতুন কাম পিছে, আমি যামুনি তার লাগে। আমি জিগেলাম কাম কি করতে হইব? ওস্তাদে কইল সে এখন লাশের গাড়ির কাম পাইছে। বেবাড়ির লাশ নিয়ে মানিকগঞ্জ দাফনের লেগে দিয়ে আসাই আমাকে কাম হইব আর কি। ছোট থেকে আমার সাহস ভালো ছিল, আমি আর মানা করলাম না, কারণ ওস্তাদ আমার বেশ ভালো লাগে। আমি তখনই বের গেলাম বাসের ওস্তাদরে কইতে যে আমি আর কাল থেকে আমি আমু না। রাইতে বাসের ওস্তাদরে কই আমি বাসা এসে পড়লাম। সকালে ওস্তাদ এসে ডাক দিল। আমি বাসা থেকে বের হওয়ার আগে মা কইল, মনসুর, বাসের কামটাই ভালো আছিল রে। কি যে লাশের গাড়ির কাম ললি বাবা। যাওয়ার সময় আমি কিছু কইলাম না, কিছু যা করবি সাবধানে করিস। আমি মাকে ভয় না পাইতে কইয়া বাইর হইয়া যাই। সিরাজগঞ্জ থেকে একটা লাশ আনতে যাইতে হইব। সময়টা 2004 সাল। তখন এত লাশের গাড়ি আসিল না, তাই দূর থেকে লাশ আনতে হইলে আমগই ঢাকা থেকে যাইতে হইত। আমি ওস্তাদের লগে রওনা দিই সকাল 10টায়। দুপুর 3টার মধ্যে সেই হাসপাতালে পৌঁছাই। আমি অনেক আগ্রহী ছিলাম, কারণ জীবনের প্রথম আজ ট্রেনে কাটা লাশ নিয়ে পথ পাড়ি দিব। ওস্তাদ লাশটা একেবারে দেখা নিল, আমারও কইল দেখা নিতে। আমিও গেলাম দেখতে। গলাটা কাটা লাশের, মাথার একটা কোনা নাই, মনে হয় ট্রেনের ধাক্কায় আলাদা হইয়া গেছে গা। দেখে একটু মায়া হইল আমার। কোন মায়ের বুক জানি খালি হইছে, মায় তা জানেও না। ওস্তাদ করে 10টা সিগারেট আর 3টা পান লই আয়। আমি ওস্তাদের লইগা সিগারেট আর পান লইলাম। আল্লাহর নাম লইয়া দিলাম রওনা। লাশটা ঢাকা আজিমপুর কবরস্থানে আনতে হইব, দাফনটা সেইখানে হইব। রাস্তা দিয়ে আসার সময় আমি কয়েকবার পিছাইয়া দেখার চেষ্টা করি। ওস্তাদ যে গেল, কিরে মনসুর, ডর করে নি? আমি পেলাম না গো ওস্তাদ, ডর বই নাই আমার মধ্যে। ভাবতেছি মানুষে কয় গাড়ি মরা লাশ আর আত্মহত্যার লাশের নাকি অনেক সমস্যা আছে, কিন্তু কি এর সমস্যা? মরাটাই তো পইরাই রয়েছে, আমাকে কি একটু ডর দেখাইব না? ওস্তাদ আমার কথা শুই না হাসতে হাসতে শেষ। আরে আমরা যদি ডরই পাই তাইলে আমগো আর এই কাম করার দরকার আছে? মরাটাই জানে না, মরাটাই জানে আমরা ডরাই না, তাই মরাটাই নিজের সময় নষ্ট করতেছে না। এই কথা শুনে দুজনই হাসতে হাসতে শেষ। লাশ নিয়ে কথা কইতে কইতে রাইতের 11টায় আইসা পড়ি। লাশের জানাজায় পইরা বাড়িতে আইসা শুয়ে পড়ি। 2 দিন কোনো লাশের খবর পাই নাই। এরপর আবারও একটা ডাক পাই। ওস্তাদের লগে গিয়ে লাশ নিয়ে আসি। এরপর 6 মাস কাইটা যায়, আমি ওস্তাদের লগে লাশ আনা নেওয়া করি। হঠাৎ ওস্তাদের টাইফয়েডের জ্বর হয়। ওস্তাদ কোথাও যাইতে পারে না। ওস্তাদ আমারে কয়, গিয়ে মুন্সিগঞ্জ থেকে লাশ নিয়ে আয়। ওস্তাদ এই কয়েক মাস আমারে গাড়ি চালানি শিখাইছিল। আমি ওস্তাদের কথা শুই না গাড়ি নিয়ে বাইর হয়ে যাই। সন্ধ্যার দিকে আমি সেই জায়গায় গিয়ে পৌঁছাই। সেইখানে লাশ দেখে আমি একটু ভয় পেয়ে যাই, কারণ লাশের মাথা ছিল না। আর আজকে আমার সাথে কেউ নাই, আমি একা। 2004 সালে মুন্সিগঞ্জের রাস্তায় বুঝে নিত রায়হান ভাই কেমন আন্দার রাস্তা। ডরে আমার কইলজা ফাইটা যেতেছিল, কিন্তু আমি নিজেকে বুঝ দিয়ে গাড়ি চালাইতে থাকি। কিন্তু কি এর বুঝ, বারবার মনে হইতেছিল পিছন থেকে আমার কেউ জাবরায় ধরতে হইব। আল্লাহর নাম নিয়ে গাড়ি চালানো শুরু করি গোরস্থানের গেটে। গোরস্থানের গেটে এসে ফোন দেই গোরস্থানের লোকে কো, তারা আইসা লাশ লইয়া যায়। পরের দিন ওস্তাদরে কই, আমার একা যেতে ভালো লাগে না, সাথে কেউ থাকলে ভালো হইতো। ওস্তাদ আমার কইল, কাইলাইস, তোর একটা পোলা লগে দিব না। পরের দিন আমি ওস্তাদের বাড়িতে গেলে ওস্তাদ একজনের লগে কথা বলাইয়া দেয়। তার নাম আছিল রাজু। রাজুর বয়স 16-17। দেখলে মনে হয় এই মাত্র নেশা করে আইছে। আমি ওস্তাদের কইলাম, ওস্তাদ ওর হাল দেখছেন, হয়তো
নিজেরই দরবার পারে না, ওই নিয়ে আবার লাশের গাড়ি রেল করব। রাস্তাঘাটে দরে মইরা গেলে জেলতা আমার হইব। আরে না না না, আমি রাখতে পারব না, এরতে পারলে আমি একাই যাবো না। আরে মনসুর, তুই ভালো বুঝতেছস, এই পোলায় ভুল বুঝতেছস। এই পোলায় আগেও লাশের গাড়ি লাগে এমনি এমনি উনি যাইতো, কি জানি কি হয়েছে, ওর কামটা ওইখানেই নাই। তুই লা কর লাগে কাম থাকবো কেমনে? ডর মনে হয়, ডরে মনে বেহুশ হয়েছে, ওরে ওস্তাদে কিলাইছে, বাইর করে দিছে। না রে ওস্তাদ, নানু রাজু বলছে। না ওস্তাদ, আমি ডরাই না, আমার সাহস মেলা। হে ওস্তাদ বালা আসিল না, তাই আমার বাইর করে দিছে। আচ্ছা দেউমনে, কি সাহস, কাইল সময় আয়া পড়িস, একটা বাড়তি ট্রিপ পাইছি। ঠিক আছে ওস্তাদ। পরের দিন আমি রাজুর এলো রওনা দিই। ঢাকার জুরাইন থেকে একটা লাশ কামরাঙ্গীর চোখ নিয়ে যেতে। রাস্তায় রাজু আমারে অনেক কিছু জিগায়, আমার বাড়ি করি, আমার পরিবারে কেডা কেডা আছে, আমি পেশায় ঢুকছি কেন, কত টাকা ইনকাম করি, ওরে সব কইলাম। একদিন 2 দিন করে রাজু আমার কাছে অনেক কিছু জানলো। আমি রাজুরে একদিন জিগাইলাম, আচ্ছা রাজু, সত্যি করে কবি তোর আগের কামটা কেমনে গেল? ওস্তাদ আমার বেশি বুঝতো। ওস্তাদ বেশি ইনকামের লেগে আলাদা পথে পাইছিল, আমারে দিয়া সব করাইতো, কিন্তু আমারে দিত টাকা কম। কি আলাদা ইনকাম রে? রাজু বলল, জানতে চান ওস্তাদ? লাভ আছে কিন্তু এই পেশায়। আমি জিগেলাম, কি লাভ? রাজু কয়, আমি একটা জায়গা চিনি যেখানে লাশের বিভিন্ন জিনিস বেচছে অনেক টাকা পাওয়া যায়। ও তাইলে এ কামনি করতি তোরা? না ওস্তাদ, আমি করি না, ওই ওস্তাদে করতো। তুই তো তুলসীর পাতা, না করলে সেই জায়গার নাম করলি কেমনে? আর তুই যেহেতু করতি না, তাহলে তুই টাকা নিবি কে? রাজু অনেক আমতা আমতা করে কথা ঘুরিয়ে দেয়। আমি আর কিছু কই না, কিন্তু ওরে নজরে নজরে রাখি, কোন সময় আবার কোন আকাম করে বলা তো যায় না। আর রাজুও বুঝতে পারছে ওর এই কথা শুই না আমি ওর উপরে নজর রাখছি। কয়েকদিন পর আমার মা অসুস্থ হয়ে যায়, অনেক টাকা খরচ হয়ে যায়। ডাক্তারের খরচ চালাইতে আর টাকা দরকার, যা ইনকাম করি তাতে আমার মায়ের খরচ আর হইতেছিল না। আমি ভাবনায় পড়ে যাই। রাজু আমার এই জিগায়, ওস্তাদ কি হইছে? আমি রাজুরে মায়ের শরীরের কথা কই আর বলি টাকার অভাবের কথা। সব শুনে রাজু বলে, ওস্তাদ রাগ না করলে একটা কথা কমু, লাশের সওদা করেন ওস্তাদ। আমি রেগে যাই, বলি মায় মইরা গেল ওটা করবো না, কারো শেষ যাত্রা নিয়ে সওদা আমি করুম না। রাজু ঠিক আছে বলে সেখান থেকে চলে যায়। আমি ভাবতে থাকি মায়ের কি হবে, টাকা ছাড়া মায়ের বাঁচানো যাব না। অনেক রকমের চিন্তা করবার থাকি। এদিকে ওস্তাদ নিজেই বিছানায় পড়া, তার থেকে যে টাকা চামো সে অবস্থাও নাই আমার। সারা রাত আমি ভাবতে থাকি কি করবো, কেমনি করবো, কিছু পাই না। সবশেষে ঠিক করি রাজুর বলা কথাই কাম হইব। যে মরছে তার আত্মা তো গেছেই গা, দেহটা মাটিতে পোকাই খাইব, তাহলে সেই দেহর সহায়তা করে যদি আমি ভালো কিছু পাইতে সমস্যা কি? পরের দিন রাজুরে কই কেমনি কি করতে কহ। রাজু আমার ওস্তাদ পরের ট্রিপ কখন? আমি বললাম ট্রিপ আজকেই বিকালে। রাজু বলে, আচ্ছা ওস্তাদ, সন্ধ্যা একটা লাশ নিয়ে উত্তরা থেকে আজিমপুর যাবো। এমন সময় রাজু কইল, ওস্তাদ গাড়ি সাভারের দিকে লন। আমি কইলাম, সাভারের দিকে কেন? ওস্তাদ রাজু কইল, আরে ওস্তাদ ভুইলা গেলেন, খালাম ডাক্তারের খরচ জোগাই তুইব না। রাজুর কথা শুনে মনটা আমার আর সায় না দিল। মায়ের কথা ভাইবা গাড়িটা সাভারের দিকে নিলাম। রাজুর বলা রাস্তায় গাড়ি আমার সাভার ব্যাংক কলোনির কোন একটা গলির ভিতর রাখলাম। পুরনো একটা বাড়ি থেকে 2 জন পুরুষ হাতে একটা ব্রিফ কেস নিয়ে আইলো। গাড়ির পিছনের গেট খুলে আমারে বলল 30 মিনিট কিছু খাইয়াইতে। রাজু আমারে বলল, ওস্তাদ চলেন, ওনাদের কাম করুক, আমরা জায়গায় দেখা। আমি রাজুর কথা শুনলাম, কিছু খাইয়া আসলাম। এসে দেখি মানুষ 2টা কি যেন গাড়ির বাইরে দাঁড়ায় আছে। আমি ফিরে আসতেই আমারে 5000 টাকা দিল, আর রাজুরে 3টা 500 টাকার নোট, মানে 1500 টাকা দিল। টাকা পাইয়া রাজু তো খুশি। আমার কইল, ওস্তাদ লন জায়গা, কাম শেষ। আমি টাকা হাতে পাই একটু শান্তি পেলাম, কিন্তু মনের ভিতরে একটা ভয় আছিল। দাফনের সময় যদি কেউ লক্ষ্য করে তাহলে তো জেলে যাইতে হইব। ভয় নিয়ে গোরস্থানে গেলাম। লাশ নামাইতেছে, আমি খালি আল্লাহ করতেছি, কিন্তু না, কেউ লাশের ঢাকনা খুলে নাই। জানাজা পড়া দাফনের কাম শেষ করলো। আমিও বাড়িতে ফিরে আইলাম। 1 দিন 2 দিন 3 দিন এমন করতে করতে আমার ভেতরে একটা লোভ শুরু হয়ে গেল। লোভটা কাম করতেছে এখন, আমিও মজা পাইতেছি।
এমন করতে করতে একদিন একটা পরিবারের লাশ নিয়ে দাফনের জন্য আমার ডাকা হয়। বয়স্ক একটা লোক, পোলারা কেউ দেশে নাই, বাড়িতেও কেউ নাই। আমাকে টাকা দিয়ে এলাকার চেয়ারম্যান কইল এই বেটার পোলারা নাকি কইছে সব কাজ আমগো করতে, টাকা যা লাগে দিব। জায়গাটা নারায়ণগঞ্জের ভুলতা এলাকার। আমরা বুড়া মানুষটার লাশটা নিয়ে আসি, কাশপুর ব্রিজ পার করতেছি, ঠিক এমন সময় রাজু কইল ওস্তাদ এইটাই সুযোগ বেশি টাকা কামানোর। আমি বললাম কেমনে? রাজু কইল ওস্তাদ এই বুড়ার পুরা লাশটাই বেচা দিব। আমি কইলাম পুরাটাই বেচা দিবি মানে কি? কেডা কিনবো পুরা লাশ? আর পুরা লাশ দেখার কাম কি? রাজু কিনবো একজন গঙ্গাতান্ত্রিক। আমি বললাম এইটা আবার কেডা? আরে ওস্তাদ হ্যাঁ কালো জাদু করে, আমার বহুত আগে কইছিল একটা লাশ পেলে যেন দিই, হ্যাঁ নাকি অনেক কাজ আছে। আরে এটা ওইটা হয় নাকি? এতদিন লাশ নিয়ে যাই দাফন করতেছি, একেবারে লাশই বেচে দিব, এটা কেমন নেব? রাজু আরে ওস্তাদ এত ভাবেন কেন? যার পদারা তারে নিয়ে ভাবেনি আমগো ভাইবেলা আছে, গাড়ি ঘুরান। আমি কোনো জানি কিছু না ভেবে গাড়িটা ঘুরাই ফেলালাম। চইলা গেলাম মেঘনা পাড়ে এক গ্রামে। কাঁচা রাস্তায় ধরা গ্রামের শেষ প্রান্তে একটা পরিত্যক্ত বাড়ির ভেতর থেকে বাইর হয়ে আসলো একজন অপরিষ্কার মাঝ বয়সী লোক। রাজু তাকে দেখে বাবা বাবা করে ডাকা শুরু করলো। আমি জিজ্ঞেস করলাম কি রে রাজু, তোর কি শুরু করলি? এটা কি তোর গঙ্গাতান্ত্রিক নাকি? রাজু করে হ ওস্তাদ, মালটা অনেক কিছু জানে। বয়সে যায় না, বয়স কম হইলে কি অনেক কাম পারে। এই গ্রামে কারো ছাউনা হইলে তার কাছে যায়, কিছু করতে হলে তার কাছে আসে। আমি গেলাম ওই মরা আমার জানা লাগবো না, কি করতে হবে ডাকো। রাজু টেকা নি মর জামগা, আমরা আর কি করব? আমি দেখলাম একটা কাপড়ে পেঁচায় রাজু কিছু টাকা নিয়ে আমারে কইল ওস্তাদ চলেন জায়গা। বেশ কিছু টাকা ইনকাম হলো। বাড়িতে গিয়ে শান্তিতে একটু শুইলাম। রাইতে আমার অ্যাম্বুলেন্স আমার বাড়ির সামনেই থাকে। রাইতে আটকা আমি শুনি কে যেন অ্যাম্বুলেন্স চালু দিল। মনে মনে ভাবলাম আমি ভুল শুনতেছি। পরে যখন অ্যাম্বুলেন্সের সাইরেন বাইজে উঠলো, আমি বুঝলাম অ্যাম্বুলেন্সে কেউ আছে। আমি দৌড়ে অ্যাম্বুলেন্সের সামনে যাই, চুরি মুড়ি গেলে যাইতেছে নাকি, গিয়ে দেখি কিচ্ছু নাই। মনে মনে ভাবলাম সারাদিন অ্যাম্বুলেন্স চালাই আমার মাথা খারাপ হয়ে গেছে গা, তাই হয়তো কানের সামনে খালি এটাই বাদে। পরের দিন সকালে একটা ট্রিপ মারুম, তখন অ্যাম্বুলেন্সের গেট খুলে দেখি আমার সিটে রক্ত লাগানো। আমি সেই রক্ত মুইচ্ছা গাড়ি নিয়ে বাইরে পড়লাম। আজ রাজু কামে আসে নাই। ওর বাড়িতে যে গেলাম জিগাইতে কি হইছে, ওর মাই কইল সারা রাত বাসায় আসার পরও নাকি জ্বর হইছে, আর ওই নাকি বিছানা থেকে উঠতে পারে না। আমি ওর ঘরে গেলাম জিগাইতে। রাজু এই সেই বইলা সময় কাটাইল। যখন ওর মা রুমের থেকে গেল, রাজু আমারে কইল ওস্তাদ সাবধান, কাল যে বুড়ার লাশ বেচা দিছি সেই বুড়ারে রাইতে আমি আমার ঘরের সামনে বইয়া থাকতে দেখছি। ওস্তাদ আপনি তো গঙ্গার ঠিকানা জানেন, সময় করে ওর কাছে একটু যায়েন তো, আমার লগে এমন কেন হইল একটু জানতে হইব। আমি রাজুর কথা শুনে ওরে বললাম তুই ভুল দেখছস, এমন কিছুই না, জ্বরে কি আবল তাবল দেখছস, ঘুমা। এই বলে আমি বাইরে হয়ে পড়ি। সামনে এক সপ্তাহ কোনো কাম আসে নাই, তাই রাজুর খবর নেওয়া হয় নাই। একদিন খবর পাইলাম সেই জ্বরে রাজু মরেই গেছে গা। মনসুর কইল জানেন রায়হান ভাই সেই সময় জ্বরে মানুষ মরা সন্দেহের কিছু না, তাই মাথায় ঢুকে নাই। আমি আমার কামে মনোযোগ দিই। লাশের খবর আসে, লাশ আনতে যাইতে সাথে কেউ নাই। তখন আর কলিজা কাঁপে না। যেই আকাম করছি কলিজা সব গেছে গা। মুন্সিগঞ্জের গজারি থেকে একটা লাশ নিয়ে রাতের 12টার দিকে রওনা দিই। পেছনের গাড়িতে তার পরিবারের সবাই আইতাছে, আমি গাড়ি চালাইতেছি আর পান খাইতেছি। হঠাৎ সামনে সেই বুড়ারে দেখলাম আমি, যেই বুড়ার লাশ বেচছি আমি। যেই বুড়ার লাশ আমি গঙ্গার কাছে বেচা দিচ্ছি, তারা আমি দেখলাম রাস্তার মাঝখানে। একেবারে হার্ট ব্রেক করলাম। আতঙ্কে পিছনের গাড়িও হার্ট ব্রেক করছে। সবাই নাইমা জিগাইতেছে কি হইছে, লাশ জাগো হ্যাঁ ক্যারি করুম, জাগো লাশ অ্যাম্বুলেন্স উঠামো, হ্যাঁ টেনশন সবার বেশি। কিছু হইল কিনা আমি কিছু কইতে পারলাম না। আবারও গাড়ি চালানো শুরু করলাম। মনে হইতেছে পিছনের লাশটা নড়তে আছে, আমি কি করুম বুঝতেছিলাম না। আবারও গাড়ি থামাই। পেছনের গাড়িতে থাকা একজনের কইলাম আমার গাড়ির সামনে সিটে আইসা বসেন, আমি একা। লাশের বাইক না আমার লগে আমার গাড়িতে আইসা বইল।
কোনো রকম লাশ জায়গা মতো দিয়ে আমি বাড়িতে নিয়ে এসে গোসল দেওয়া শুরু করি। রাতের বেলা গোসল দিতে মজাই লাগতেছিল। একটা সময় আমার শরীরে মনে হইতেছিল আঠা আঠা কিছু পড়তেছে পানি দিয়া। আমি হাত দিয়ে দেখি আমি পানি দিয়ে গোসল করতেছি না, আমি রক্ত দিয়ে গোসল করতেছি। ডরে আমি মা কইয়া চিৎকার দেই, কিন্তু আমার মা তো বিছানায় পড়া, আমার কাছে আসার কোনো উপায় নাই। আমি পানির কল ছাড়ি, এখন দিয়ে পানি আসতেছে, আমি তাড়াতাড়ি করে শরীরে পানি দিয়া বের হয়ে যাই। রাতে খাইয়া ঘুমাই যাইয়া। মাঝ রাতে আমি আবারও শুনতে পাই আমার অ্যাম্বুলেন্সটা কেউ স্টার্ট দিছে। আমি মনের ভুল মনে করে আবারও শুইয়া পড়ার চেষ্টা করি, কিন্তু না, আমার অ্যাম্বুলেন্সের সাইরেন বাইজা ওঠে। আমি দৌড়ে অ্যাম্বুলেন্সের সামনে যাই, গিয়ে দেখি আমার ড্রাইভিং সিটে কেউ নাই। পেছনে লাশ যে জায়গায় রাখি ওই জায়গাটা লাইট জ্বলতেছে। আমি সাহস করে পিছনে যাই, যাই দেখি একটা লাশ শুয়ে আছে। আমার চোখে বিশ্বাস করতে পারতাছিলাম না, কারণ এই সেই লাশ যে গঙ্গালাল তান্ত্রিকের কাছে আমি বেচছি। আমি আর কিছু ভাবতে পারি নাই, চিৎকার দেওয়া অজ্ঞান হয়ে জায়গায়। অনেকক্ষণ পর টের পাই আমার মুখে কেউ পানি দিতেছে। চোখ খুলে দেখি পাশের রুমে ভদ্রলোক আমার চোখে পানি দিতেছে। আমি উঠে বসার চেষ্টা করি, শরীরে আর শক্তি পাইতেছিলাম না। আমার কইল, কি হইছে? আপনি অ্যাম্বুলেন্সের সামনে আপনি পইরা ছিলেন কেন? আমি বলি, বলবো কি বলবো না সেটা চিন্তা করতেছিলাম। পরে কিছু কই নাই কাউরে, শুধু কইছে শরীরটা খারাপ লাগতেছিল, ড্রাইভ করি তো সারাদিন। সকালে আমি বাসা থেকে বাইরে ওস্তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। চিন্তা করলাম সব কমু। মাঝ রাস্তায় একজন মাঝ বয়সী লোক আমার হাত ধরে কইল, কই যাইতেছ? আমি তারে চিনতে পারলাম না, কিন্তু মনে হইতেছিল সেই মরা বুড়া জুয়ান হইলে যেমন দেখা যাইতো এমন লাগতেছে ওই বুড়াটা যেটা বেচছি লাশ। আমি কইলাম, ওস্তাদের বাড়ি যে, আপনি কেটা? সেই লোক কয়, আমি যেই হই না কেন, লাশটা কি বেচা ঠিক হয়েছে তুমি কো আমারে। আমি বললাম, লাশ কিসের লাশ? বারবার নিজেকে জিজ্ঞেস করতেছিলাম এই লোক কেমনে জানে, না ধরাধন যাব না। সেই লোক কইল, লাশ দিয়া কি করছে তুমি জানো? আমি বললাম, আরে ভাই কিসের লাশের কথা কইতাছেন? আমি জানি না, আমার কাজ আছে, আমি যাই। এই বলে আমি হাঁটা দেই, কিন্তু সেই লোকটা আমার পিছন দিয়া বলতে থাকে, সিজদাকারীর লাশ তান্ত্রিকের কাছে দিছস, পরিণাম তো ভুগবি। আমি বুঝতে পারছি সেই লোক আমার কাছেই আসছে। আমি আর ওস্তাদের বাড়ি যাই না, আমি সোজা বাইর জায়গা। দুপুরে খাইয়া শুয়েছিলাম নিজের ঘরে। একটু পরে বুঝতে পারলাম আমার ঘরের দরজায় কেউ নক করতেছে। আমি উঠে যাই, কে বইলা? অপর প্রান্ত থেকে উত্তর আসে, আমি মরাডা। আমি গেট খুলি। দিনে দুপুরবেলা আমার সামনে একজন মানুষ গায়ে কাফনের কাপড় পইরা দাঁড়ায় আছে। একটা কান নাই, হাত একটা কবজি পর্যন্ত নাই, কপালের চামড়া জায়গায় জায়গায় উঠানো। কি করবো বুঝতে পারতেছি না। একটা কথা আসলো, কবর পাওয়ার অধিকার আমার ছিল, কিন্তু তোর জন্য আমি জাদুর সরঞ্জাম হয়ে গেছি। এই কথা কয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকা লাশটা একগাল থুতো আমার দিকে মারে ছুঁড়া। আসলে থুতো ছিল না, রক্ত ছিল। যখনই আমার দিকে ছুঁড়া মারলো মনে হলো আমার চেহারা জ্বলা যেতেছে। আমি জানি না আমার মুখে কে অ্যাসিড মারলো, কিন্তু আমার মনে হইতেছিল আমার মুখে যদি অ্যাসিড মারে আমি যেমন ফিল করব এমন লাগতেছে। আমি মুখে হাত দিয়ে চিৎকার করতে থাকি। আশপাশে দিন দুপুর তো, আশপাশের সবাই ছুটে আসলো। আমার মুখ থেকে হাত সরে আমরা ডাক দিল, এই কি হয়েছে, কি হয়েছে, শোন শোন শোন। আমি হুঁশে আসি, দেখতে পাই সবই তো ঠিকঠাক, আমি তো সুস্থ। সবাই জিজ্ঞেস করলো আমার কি হয়েছে। আমি কোনো রকম কিছু একটা কইয়া যার যার ঘরে পাঠাইয়া দিই। চোখে মুখে পানি দিয়ে আমি আবারও ঘরে শুইতে যাবো। এমন সময় আবারও আমার ঘরে কেউ করা না। আমি আতঙ্কে গেট খুলি। সামনে একজন লোক কান্না করা অবস্থায় আমার একটা লাশ নিয়ে যেতে কয় রূপগঞ্জে। আমি প্রথমে না করলো, ওস্তাদের কথা বলাতে আমি রাজি হই। বাড়ির ঠিকানা নিয়ে আমি তারে কই, আপনি যান আমি আইতাছি। 7টা গাড়ি চাবি নিয়ে আমি বের হয়ে যাই গিয়া সঠিক ঠিকানা নিয়ে আর ভাড়া নিয়ে গন্তব্যে রওনা দিই। আমারে বইলা দিছিল লাশটা একটা বিষ খাওয়াইয়ার। লাশ নিয়ে আমি রাস্তা দিয়ে যাইতাছি। মেইন রোড থেকে এলাকার রাস্তায় ঢোকার পর প্রায় 2 ঘন্টা গাড়ি চালাইছি, কিন্তু আমার রাস্তা শেষ হয় না। এইদিকে রাতের 10টা বাজে গেছে। লাশ কবর দেওয়ার কথা বাদ,
বাদেশা, কিন্তু আমি লাশ নিয়ে এখনো যাইতে পারি নাই। একটা বন্ধ বাজারে একজন লোক দাঁড়ায় আছে। আমি জিজ্ঞেস করলাম, ও কাকা, এই বাড়িটা কোন দিকে যায়? চাচা আমারে ফিরতে উত্তর দিল, আজকে তান্ত্রিকের বাইর যাবি না? আমি কি, আরে তান্ত্রিক না, মাস্টারের বাড়িটা কোথায়? আরে তান্ত্রিক না, চাচাকে গঙ্গার বাড়ির পাশেই। এই বইলা আমার দিকে ঘুরলো সেই চাচা। আমি আর ঠিক স্থির থাকতে পারলাম না। আমি ভয়ে প্রস্রাব করে দিই। আশেপাশে কেউ নাই। আমি এরই মধ্যে গাড়িতে নিজের প্যান্ট ভিজায় ফেলাইছি। আমার এই অবস্থা দেখে পিছন থেকে কি বলে, এটা কি করলি রে, গাড়িটা নোংরা করে ফেলাইলি? আমি পিছনে ঘুরে জিজ্ঞেস করি, কে কে কথা কয়? ও তো চিনতে পারতাছস না? আরে আমার এই তো নিয়ে আইসস, দেখ আমার কত সুন্দর করে গোসল করাই দিছিল, আর তুই এটা করলিটা কি? আমি আর কিছু ভাবার মতো পরিস্থিতিতে নাই। আমি গাড়ি থেকে বাইরে দৌড় দিই একটা। আমি কোন দিকে ছুটতাছি আমি জানি না। অনেকক্ষণ দৌড়ানোর পর আমি সামনে কিছু লোক দেখতে পাই, যারা সবাই প্রায় একই রকমের জামা পিন্দা আছে। তাদের কাছে গিয়া সাহায্য চামু। এমন সময় লক্ষ্য করি সবাই কাঁদতাছে। জিজ্ঞেস করলাম, কি হইছে? উত্তরে একজন লোক কইল, এক মুমিন মান্দার লাশ পিশাচ প্রতিনিয়ত নিজের ভোগ বানাইতেছে, ওই যে দেখ। আমি দেখি একটা লাশ খাটিয়াতে শোয়ানো, চারিপাশে ঘুরঘুর করতেছে কুৎসিত একটা প্রাণী। কোন সাইড থেকে এটা একটা কুত্তা, আবার কোন সাইড থেকে একটা হায়না। মাঝে মাঝে মাথার থেকে কামড় দিয়ে কিছু খায়াল হয়ে যেতেছে গা, আবার কখনো বুকের দিকে কামড়ায় মাংস কামড়াইতেছে। মাঝে মাঝে বুক থেকে বাইরে রক্ত চাইটা খাইতেছে। আমি আশেপাশে লাঠি খুঁজবার থাকি, ওরে মাইরালাম আজকে। কিন্তু প্রাণীটাকে সেখান থেকে তাড়ানোর জন্য কিছু না পাই তাদের বললাম, আপনারা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন কেন? জবাবে সবাই কয়, এটার জন্য তুমিই দায়ী। জাকির সাহেবের লাশটা তুমি যদি সেই তান্ত্রিকের কাছে না দিতা, তাইলে আজ এমন কিছু দেখতা না, রাজুও মরত না। আমি কই, রাজু তো মারা গেছে জ্বরে। আর কিছুই কইতে পারলাম না। মুহূর্তের মধ্যে আমার চোখটা আন্ধার হয়ে গেল। চোখ খুলে দেখি আমি একটা বিশাল মাঠের মধ্যে দাঁড়ায় আছি। সামনে দাঁড়ায় আছে সেই কুৎসিত প্রাণীরা। সামনে পিছনে ডানে বামে যেদিকে চোখ যায় সব দিকে কবর আর কবর। আমি দেখি প্রত্যেকটা কবর আগুন জ্বলতেছে। আমি জানি না আমি বাইচে আছি না মইরা গেছি, হয়তো মইরা গেছি, কি হইতেছে আমি জানি না। হঠাৎ ফজরের আজান আসে আমার কানে। আমি আজানে আল্লাহু আকবারের সাথে সাথে নিজেও আল্লাহু আকবার কইয়া ফেলাই। মুহূর্তেই আমার চোখে অন্ধকার দিকে আমি জ্ঞান হারাই ফেলাই। নামাজে যাওয়ার সময় কিছু মুসল্লি আমার রাস্তায় দেখতে পায়। তারা আমার জ্ঞান ফেরানোর পর আমি দেখি যে আমি অ্যাম্বুলেন্সের থেকে 15 ফিট 20 ফিট দূরে। তারা বুঝতে পারে আমি কোন বাড়িতে আইছি, কারণ তারা সবাই সারা রাত সেখানে লাশের অপেক্ষায় ছিল। আমি অজ্ঞান থাকা অবস্থায় তারা গাড়ি থেকে লাশ নিয়ে তাদের কাজ করে ফেলাইছে। আমিও একটু সুস্থতা বোধ করার পর গাড়ি নিয়ে ফিরে আসি। এরপর প্রায় 5-6 দিন আমার আর কিছু হয়নি। একদিন মাথায় রাইতের বেলায় আমি ঘুম ভাঙে, কে যেন অনেক কষ্ট নিয়ে কাঁদতেছে। আমি ভাবলাম রুম থেকে বাইরে একটু দেখি, কান দেখে বাইরে মনে হলো গাড়ির পেছন থেকে আওয়াজ আসতেছে। আমি গাড়ির পেছনে যাইতে দেখি কে যেন গলায় হাত দিয়া গড়াগড়ি করতেছে। আমি সামনে যাই দেখি লোকটার গলার রক কাটা, মুরগির গলা কাটলে যেমন রক দিয়া ফিনকি দিয়া পড়ে সেইভাবে পড়তেছিল। বাঁচার জন্য লোকটা কাকুতি মিনতি করতেছে। আমারে কইল, বাঁচাও আমারে। আমি বুঝতেছি না কি করুম। লোকটার গলাটা কোন কাপড় দিয়ে বাইধে দিলে রক্ত পড়া কই মাসবো চিন্তা করতেছিলাম। আমি এক দৌড়ে ঘরের ভিতরে যে একটা ছিঁড়া লুঙ্গি লয়ে আসি। সেখানে গিয়ে অবাক হইলাম, দেখলাম আমি যখন লুঙ্গিটা নিয়ে আইলাম দেখি কেউ নাই। আশেপাশে তাকাই দেখি কেউ নেই। পরে আমার কয়েকদিন আগে ঘটনার কথা মনে পড়ে যায়। আমি ভয় দিয়ে এক দৌড় দিয়ে রুমে চলে আসি। আর ঘুমাইতে পারলাম না। জায়গায় সারাটা রাত পার করলাম। ভাবতে থাকলাম কি করুম, কারে কমু। আমি তো কোনো ভালো কাজ করি নাই, কারো কাছে শেয়ার করলে আমার জেল দিব। নিজেরে বাঁচাইতে এবার আমি ওস্তাদের কাছে সব কিছু কই। ওস্তাদ এসব শুই না খুব রাগ করে। আমারে কয়, তোর এত টাকার লোভ, একজনের জীবনের শেষ যাত্রাটা সদারা তুই কেমনে করলি? তুই আমার চোখের সামনে থেকে চলে যা। আমি তার কাছে কান্না করতে থাকি। একটা সময় ওস্তাদ আমার কয়, কাল সকালে আয়। আমি জিজ্ঞেস করলাম, সকালে আইলে কি হইব? ওস্তাদ কইল, সকালে সেই গঙ্গা তান্ত্রিকের কাছে যাবো, সব উত্তর সেইখানেই পাবো।
পরের দিন সকালে দুজনে মেঘনা নদীর পাড়ে পরে সেই তান্ত্রিকের কাছে গেলাম, কিন্তু আমার কপাল খারাপ। কয়েকদিন আগেই সেই তান্ত্রিক এলাকার চেয়ারম্যান সেনতে পার করে দিস। আমি হতাশে মারিত ফিরে যাই, ওস্তাদ করে চল বাইক ফিরে যাই। আমি তো চুপ, কিছু করার সাহস নাই, নিজের বাঁচানোর কোনো উপায় নাই আমার কাছে। যে কোনো সময় আমার করা পাপটা আমার শেষ করে দিব। আমি ওস্তাদের কাছে ঢাকা আসলাম, ওস্তাদ আমার বাইক নিয়ে গেল। এখন আমার নিজের ঘর আমার কাছে ভয় করে। আমি কই যাবো, কি করবো কিছুই জানি না। পরের দিন ওস্তাদের লইয়া অন্য এক তান্ত্রিকের কাছে যাই। তারা সব কিছু না খুইলা কইলেও সমস্যার কথাটা কই। তান্ত্রিক কয়, তুই ভুল জায়গায় ভোগ দিছস। তুই যে জিনিস ভোগ দিছস সেটার ভোগকারী দুই মেরু। ভোগকারী তার ভোগ মন মতো পায় নাই। আরে আমি কোনো ভোগ দেই নাই, আমি তো কিছুই জানি না। তান্ত্রিক কয়, তুই না দিলেও ভোগ তোর পক্ষ থেকেই গেছে। বিবর্ণা চঞ্চলা বিমুক্ত কুন্তলা মুক্ত কুশী দেবীর ভোগ দিতে হইব, তাইলে তুই মুক্তি পাবি, নাইলে তোর মৃত্যু অনিবার্য। আমি কই, তাইলে ভোগ দেন, কি করবেন? বাজার থেকে কোন আইনা দিই? তান্ত্রিক বলে, বাজার থেকে আনলে হইব না, আনতে হইব হাসপাতাল থেকে। আমি বললাম, হাসপাতাল থেকে কি আনবো? তান্ত্রিক কয়, 3 থেকে 9 মাসের ছেলের কাটা মাথা লাগবো, 1 মায়ের 1 সন্তান লাগবো, যার গায়ে কোনো খুঁত নাই। আমি কইছি, হইছে কাম, হইছে, থামেন, লাগবো না আমার মুক্তি। এক পাপ করে আমি নিজের ঠিক দিশা পাইতেছি না, আপনার আরেকটা দিক আমার কইতাছেন। এন থেকে আমি ওখানে উঠে চলে আসি। একটা ভুল করছি, আর করা যাব না। ওস্তাদ আমার মতামতের জন্য খুব খুশি। ওস্তাদ গরিব মানুষ হইল, কারো কোনোদিন ক্ষতি চায় নাই। আমি বাসায় এসে পড়ি, মারে সব খুইলা বলি। মা বিছানায় শোয়া অবস্থায় আমার একটা থাপ্পড় দিয়া কইল, এই টাকায় বাঁচাতে মইরা যাওয়া আমার অনেক ভালো ছিল। মাই কইলে আমি যেন কোনো হুজুরের কাছে যাই জিনিসটা লেগে। পরের দিন ওস্তাদ বাড়ির সামনে আইলে আমি তারে কই, যা আবার হইছে, একজন হুজুর খোঁজেন। তারপর ওস্তাদ আইতাছি করে চলে গেল। ঘন্টাখানেক পর ওস্তাদ ফিরে আইলো, লগে একজন মুরব্বী হুজুর নিয়ে আইলো। হুজুর আমারে ঢুইকেই কইল, পচা লাশের গন্ধই ঘরে, ধূপকাঠির গন্ধ আছে। ওস্তাদ ঘরে ঢুইকে বমি করার অবস্থা, কিন্তু আমি তো কিছু টের পাইতাছি না। ওস্তাদ স্বাভাবিক হয়ে আমারে কইল হুজুরের সব বলতে। আমি ভয়ে ভয়ে সব খুইলা কইলাম। হুজুর সব শুনে একটু ঘৃণার চোখে আমার দিকে তাকাইল। ছি 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 কয়েকবার কইল, একটা মানুষকে এতটা খারাপ হয় কেমনে? আমি হুজুরে কইলাম, আমারে বাঁচান, আমি মায়ের লেগে এসব করছি, আমি জানতাম না এত কিছু হয়ে যাবো গা। হুজুর আমারে কইল, এর থেকে তোমার মার মইরাই যাই তো ভালো ছিল। যে কাজ তুমি করছো, এই জীবন তো তোমার শেষ, পরকালও শেষ। হুজুর সন্ধ্যায় আসবে বলে চলে গেল। আমি ওস্তাদের ওস্তাদ যায় না, আমার একা একা ডর করে। ওস্তাদ আমার সাথে সন্ধ্যা পর্যন্ত রইল। ঠিক মাগরিবের নামাজ পর হুজুর আমার বাড়িতে আসলো, মুখটা বেজার। আমারে কইল, তোমার বাবা বাঁচনের উপায় একটাই, সারা জীবন তোমারে ভুগতে হইব। তুমি যার লাশ ওই তান্ত্রিকরে দিছো, ওই 5 ওয়াক্ত নামাজ পড়তো, রাতের বেলা সালাতুল তাসবি পড়তো, সালাতুল হাজত পড়তো, অনেক ভালো ভালো জিনরা তার নাল লগে থাকতো, নামাজ পড়তো। তোমার লেগে সেই মুমিন বান্দা খবর পায় নাই, যার জন্য তোমার প্রতি রাইগা সেই লোকের জিনরা তোমার শেষ করার লেগে আর লাগছে। মনে রেখো, কারিনদের বসে আনা তো সহজ না। তাবিজটা লও, সারা জীবন রাখো তোমার কাছে, যেদিন এটা থেকে দূরে সরবা সেদিনই তোমার ক্ষতি করব। আর একটা কথা, তোমার জান বাঁচানোর কেউ না, আমি তোমার জান বাঁচাতে পারব না। আমি শরীর বন্ধ করে দিবার পারব, তোমার শরীর বন্ধ করে ওদের থেকে দূরে সরানোর ব্যবস্থা করে দিতেছি, কিন্তু আমি তোমার মাফ করতে পারিনি। তাই আমি পুলিশে খবর দিছি, তুমি নিজেরে তাদের কাছে ধরা দাও, নইলে আমি তাবিজের কাজ বন্ধ করে দেবো। আমি সেই হুজুরের কথায় রাজি হই। পুলিশ আমারে ধরে লয়ে যায়, 18 মাস জেল হয় আমার, কিন্তু আজও আমি সম্পূর্ণ মুক্তি পাই নাই। প্রায় সময় আমি রাইতে অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ পাই, মাঝরাতে কারো কান্নার শব্দ পাই, মাঝে মাঝে নিজে অস্বাভাবিক ব্যবহার করি। এই জন্য বউ পোলাপান থাকার পরও আমার লগে কেউ থাকে না। আমারে কয় আমি নাকি পাগল। আমি পাগল না, আমি পাপী, আমি লোভী।